সকালবেলা আকাশে হালকা মেঘ, চারপাশে যেন বৃষ্টির গন্ধ ভাসছে। এই বুঝি ঝেপে নামবে শ্রাবণের ঝড় ও বৃষ্টি। গ্রামের কাঁচা রাস্তা ধরে কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে, কেউ বাজারে, কেউ ক্ষেতের দিকে। চোখের সামনে এক টুকরো জীবন্ত গ্রাম বাংলা। রাস্তা এগিয়ে গেছে গ্রামের একেবারে শেষ মাথায়। সেখানে এক শান্ত নদী, নীরব, গভীর, বুক জোরে এক অদ্ভুত টান। নদীর ধারে রাখা আছে কয়েকটা নৌকা, খালি, নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন কোনো গল্পের অপেক্ষায়। বৃষ্টি নামছে নির্বিকারভাবে নীরব বাজারের উপরে। টিনের চালের উপর টুপটাপ শব্দে জমে উঠেছে এক নিঃশব্দ গান। বৃষ্টির শব্দে ঢেকে যাচ্ছে কথাবার্তা, আর একপাশে দাঁড়িয়ে আছে বিমল চাওয়ালা। বৃষ্টির ভিতর দোকানটা হয়ে উঠেছে এক গাঢ় আশ্রয়। কি গো অনিমেষ দা, কি বৃষ্টি নামলো, ছাড়ছেই না। তাই তো দেখছি রে, কিন্তু আজ যে বিকেলের আড্ডাটা বেশ জমেছে, কি বল? জমেছে তো বটেই, তবে গতকাল গ্রামে যেভাবে ডাকাতি হলো, এভাবে চলতে থাকলে তো পুরো গ্রাম নিঃস্ব হয়ে যাবে। কেন যে মোড়ল মশাই এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না? আরে ওই মোড়ল বেটাকে চিনিসই তো, ও কখনো গ্রামের ভালো চেয়েছে? ঠিক বলেছো দাদা। তা তোমার কাজের গতি কিরকম? এই তো চলছে, আগের মতোই কাজ হচ্ছে। হ্যাঁ গো দাদা, আমার কাজের গতিও তেমন একটা নেই। ভাবছি শহরে যাব, কিন্তু বাসায় মা একা, আর গ্রামে যেভাবে ডাকাতের অত্যাচার বেড়েছে, তাই আর যেতে পারছি না গো দাদা। বিভাস চল। ও অনিমেষ দাদা, চলো গো, বৃষ্টি থেমে গেছে, সন্ধ্যাও যে হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, চল চল। চায়ের দোকানটা পিছনে ফেলে নরেশ, অনিমেষ আর বিভাস হাঁটতে শুরু করলো গ্রামের কাঁচা রাস্তা ধরে। আকাশে তখনও মেঘের ছাপ, কিন্তু বৃষ্টির আর কোনো নামগন্ধ নেই। চারদিকটা ভিজে ভিজে আর থমথমে। হাঁটতে হাঁটতে ওরা পৌঁছে গেল গ্রামের একদম নির্জন কোনায়। জায়গাটা পরিচিত, অথচ কেউ ওদিকটায় হাঁটতে যায় না সহজে। হঠাৎ নরেশ থেমে বলল, দেখো অনিমেষদা, পুরা কিছু গন্ধ পাচ্ছ? হ্যাঁ রে, একটা পোড়া গন্ধ তো পাচ্ছি বটে। একটা পোড়া গন্ধ, অস্বস্তিকর। ধোয়ার মতো কিছু নেই, আগুনের আলোর চিহ্ন নেই, তবু সেই গন্ধ কেমন যেন ভেসে আসছে বাতাসে। ওরা চারদিক দেখে, কিন্তু আশেপাশে কেউ নেই, না কোনো মানুষ, না কোনো জন্তু, শুধু বাতাসে একটা চাপা পুরন্ত গন্ধ। বুঝতে পারছি না গো, কি যে হচ্ছে। এই শ্মশানে তো অনেক দিন থেকেই পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। হ্যাঁ রে, আশেপাশে তো কাউকেই দেখছি না রে। আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না কিন্তু। একটা চুপচাপ বোঝাপড়ায় ওরা পিছনে হাঁটতে শুরু করলো, কোনো শব্দ না করেই। পরিত্যক্ত শ্মশানের রাস্তা নির্জন, নিস্তব্ধ আর অজানায় মোড়ানো। রাত তখন নীরব, চারপাশে থমথমে পরিবেশ। সেই অন্ধকারের সীমা পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে তিনটি ছায়া মূর্তি। তাদের মুখ বাঁধা, চোখে চৌখস নিষ্ঠুরতা, হাতে এক বাঁশের লাঠি। তারা কেউ কোনো কথা বলছে না, শুধু গাছের ফাঁক গলে আলো আধারিতে ফুটে উঠেছে তাদের ছায়া। তিনজন ডাকাত পুকুর পাড়ে হেঁটে যেতেই হঠাৎ দেখা গেল দূর থেকে এক লোক ধীরে ধীরে এগিয়ে আসছে। লোকটা একেবারেই তাদের মতো মুখ বাঁধা, চোখে কোনো ভয়ের চিহ্নটুকু নেই, আর ডান হাতে ধরা একটা ব্যাগ, আর সেই ব্যাগ থেকে হালকা ঝনঝন শব্দ। তিন ডাকাতের চোখ লাল হয়ে ওঠে লোভে। এই থাম বলছি, তোর কাছে এত স্বর্ণ, দিয়ে যা, আমাদের দিয়ে যা বলছি। কি বলো তোমরা? তোমরা কি দেখতে পাচ্ছ না, আমিও তোমাদের মতোই একজন। আমি যদি সাধারণ কেউ হতাম, এত গভীর রাতে এত স্বর্ণ নিয়ে এই রাস্তা দিয়ে একা যেতাম? আমার কি প্রাণের ভয় নেই? কি বলছিস কি তুই এসব? আমি আর আমার ডাকাত দল মিলে পাশের গ্রামে গিয়েছিলাম একটি বড় বাড়িতে। সেখানে অনেকগুলো স্বর্ণ গহনা আছে। ওখানে গিয়ে ডাকাতি করলাম, আমার সাথীগুলো ধরা পড়ে গেল। আমি কোনো মতে স্বর্ণর গহনা নিয়ে ব্যাগ তুলে
দৌড়ে এদিকটায় চলে আসলাম। এ শুনে আমাদের কোনো লাভ নেই, আমাদের দরকার এই ব্যাগ, দিয়ে দে বলছি। এটুকু স্বর্ণ নিয়ে তোদের হবে? আমার কাছে আরো বাড়ির খোঁজ আছে, সেখানে অনেক টাকা গহনা আছে। তোমরা আমাকে যদি দলে নাও, একসাথে টাকা দিয়ে করবো, কি বলো? হে, অবশ্য তোর প্রস্তাবটা মন্দ নয়। তোর কাছে এখন কোনো বাড়ির খোঁজ আছে? সেখানে হানা দিয়ে ভালো কোনো আমদানি হবে নাকি? আছে বলেই তো আমি পালিয়ে এই মুকুঞ্জ গ্রামে এসেছি। তোমাদের গ্রামেই আছে একটা বাড়ি। এই গ্রামে ওই পরিত্যক্ত শ্মশানের রাস্তা দিয়ে যে প্রথম বাড়িটা আছে, সেখানে গেলেই টাকা টাকা। আচ্ছা বেশ, তবে কাল রাতেই আমরা সে বাড়িতে ডাকাতি করবো। তুই তবে এখানেই থাকবি? হ্যাঁ থাকবো, ঠিক রাত 2টায়। মোহন চুপচাপ দাঁড়িয়ে তাদের অপেক্ষায়। আকাশে মেঘ, পুকুরের জল ঠান্ডা হাওয়ায় কেঁপে উঠছে। হঠাৎ তারা 3 জন এসে দাঁড়ালো। সব প্রসিদ্ধ? হ্যাঁ সব রেডি, এবার যাওয়ার পালা। চল তবে। পুকুর পাড় থেকে হেঁটে 4 জন গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলে। চারদিক নিঃশব্দ। হঠাৎ তাদের নাকে লাগে এক অদ্ভুত পোড়া গন্ধ। পুরনো আগুনের মতো ধোয়া, গভীর, ভারী, আর কেমন যেন গা ছমছমে। কি ব্যাপার, এ বৈদাক তো শ্মশান ঘাট থেকে পোড়া গন্ধ আসছে কেন? আমিও তো পাচ্ছি। রাতের শ্মশানটা মনে হয় ভালো নয়। এই পথ দিয়ে সামনের বাড়িটা মোরলের। আমরা ওই বাড়িতেই যাব, ওখানে আমার খোঁজ আছে। ওই বড় বাড়িতে অনেক টাকা। তা বেশ, কিন্তু মোরেলের বাড়িতে একটু সাবধানে যেতে হবে। শ্মশানের রাস্তা পেরিয়ে তারা পৌঁছে গেল মোরলের বাড়ির সামনে। রাত গভীর। মোরল মশাই, সময় হয়েছে। এবার কি করছিস? ধরা টরা খাওয়াবি নাকি? ডাকাতের কথা শেষ হতে না হতেই মুহূর্তেই কিচকিচ করে দরজাটা খুলে যায়। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসে মোরল মশাই, চোখে মুখে সতর্কতার ছাপ। তার পিছনেই একে একে বেরিয়ে আসে নরেশ, অনিমেষ, বিভাস, চায়ের দোকানদার বিমল, আরও কয়েকজন গ্রামবাসী। মোরল বাদে সবার হাতেই লাঠি আর বাঁশের সোটা। তাদের মুখে তখনও কোনো কথা নেই। তারা সকলেই তৈরি, যেন কোনো ভয় নেই। আজ রাত্রে যা হবার হবে। আয়, তোদের অপেক্ষায় ছিলাম। আর মোহন বাবা, তোমাকে অনেক ধন্যবাদ আমার এই ডাকাত দলদের ধরতে সাহায্য করার জন্য। মানে কি হচ্ছে এসব? তুই তবে আমাদের এখানে এনেছিস ফাঁসানোর জন্যে? আজ তোকে ছাড়বো না রে। আমাকে পরে মেরো, আগে নিজের জান বাঁচাও। মানে মোরল মশাই, আমরা মানে ডাকাতি আর করবো না, ছেড়ে দেব। মোরল মশাই তোমাদের ছাড়লেও আমি কিন্তু ছাড়ব না। হঠাৎ করে মোহন আর মোহন থাকে না। তার গলা স্বর কেঁপে ওঠে, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলে ওঠে। তাকে ঘিরে বাতাস ভারী হয়ে আসে পুড়ে যাওয়ার গন্ধে। এ কি প্রতাপদা, তুমি এই অবস্থায়? কিন্তু আমরা সবাই জানি তুমি তো 1 বছর আগে চলে গেছো। কিন্তু তোমাকে এবার মারলো কে? আমি বাসায় থেকে গিন্নির সাথে ঝামেলা করে বের হয়েছিলাম। তবে আমি সেই রাতে শহরে যাই, গিয়ে কয়েক মাস কাজ করি, করে ভালো টাকা রোজগার করি। তারপরে গ্রামে ফিরছিলাম। সেদিন ছিল অমাবস্যার রাত। শ্মশান ঘাটের রাস্তায় আসতেই রাত তখন গভীর। চাঁদের আলোয় অন্ধকার পথটুকু কেবলমাত্র আন্দাজ করা যায়। সেই পরিত্যক্ত শ্মশানের রাস্তা ধরে প্রতাপ একা হাঁটছে, তার ডান হাতে একটা থলে। ঠিক তখনই সামনের কুয়াশা সরিয়ে এক এক করে 3টি ডাকাত বেরিয়ে আসে। তাদের মুখে ছিল কাপড় বাঁধা। একজন গম্ভীর গলায় বলল, এই থাম, ব্যাগটা দে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, নিশ্চয় এখানে টাকা পয়সা আছে। আমাকে যেতে দাও, এই টাকাটা আমার খুব দরকার। আমি কিন্তু চিল্লাবো, গ্রামবাসীদের ডাক দেব। এই কথা শোনার পর ডাকাতদের হৃদয় পাথরের মতো হয়ে যায়, চোখ জ্বলে ওঠে। তারপর এক ঝটকায় ব্যাগটা কেড়ে নেয়। না, এই ব্যাগটা আমায় ফেরত দাও। এর শরীরে আগুন জ্বালিয়ে দে। অবশেষে তারা আগুন ধরিয়ে দেয় প্রতাপের গায়ে।
ধোঁয়ার গন্ধে ভরে ওঠে সেই শ্মশানের রাস্তা। রাতটি ছিল অমাবস্যার সেই রাত। প্রতাপ বলে, আমি আবার ফিরে আসবো, ছাড়বো না কাউকে। প্রতাপের দেহ আগুনে ঝলসে যাচ্ছে। ডাকাতের দল নিষ্ঠুর হাসি হেসে শ্মশান ত্যাগ করে। ঠিক এইভাবে এই তিনজন আমাকে মেরেছিল। আমি চাইলে কাল রাতে ওদের শেষ করতে পারতাম, কিন্তু আমাকে হত্যা করা হয়েছিল অমাবস্যার রাতে। আমার প্রতিশোধ হবে অমাবস্যার রাতেই, না হলে আমার আত্মা মুক্তি পাবে না। আজ অমাবস্যা, সবাই জানুক কেন আমি মরেছিলাম। ওদের আমি নিয়ে এসেছি এখানে আপনাদের কাছে মোহনের রূপ ধরে। আপনাদের জানাতে চেয়েছিলাম ওরা আসছে, যাতে আপনারা প্রস্তুত থাকতে পারেন। কথা শেষ হতে না হতেই চারপাশে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। কারও মুখে কোনো শব্দ নেই। আর সেই 3 ডাকাত, যাদের মুখে তখনও কাপড় বাঁধা, তারা যেন নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। গলা শুকিয়ে কাঠ হয়ে যায় তাদের। এবার তাদের বিচার হবে। পৃথিবীর কেউ নয়, বরং প্রতাপের আত্মাই তাদের বিচার করবে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মোড়ল সাহেব, আপনি আমাদের বাঁচান। তোদের পাপের শাস্তি তো তোরা পাবেই, এখানে আমার কিছু করার নেই। আমাকে যেমন করে পুড়িয়ে মেরেছিলি, এখন তোরাও এইভাবেই মরবি। মোড়ল মশাই যেন জমে গেছে। তার গলা শুকনো কাঠ হয়ে গেছে। চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। লণ্ঠনের আগুনটা তখনও ম্লান হয়ে আছে। আর ঠিক তখনই প্রতাপ লণ্ঠনটিকে আছড়ে ছুঁড়ে মারে সোজা 3 ডাকাতের গায়ে। চারদিকে চিৎকার আর আগুন দাউ দাউ করছে। প্রতাপ নীরব ভাবে দাঁড়িয়ে থাকে, তার চোখে প্রশান্তি। আর তার পিছনে পুরো গ্রামবাসী, যারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের চোখে বিস্ময় আর ভয়, আর এক ধরনের মুক্তির আলো। এবার আমার একটা মুক্তি পেয়ে যাবে। সবাই ভালো থেকো। এই কথা শেষে ধীরে ধীরে তার শরীরটা হালকা হতে থাকে। তার পুরা রূপ যেন মিশে যেতে থাকে বাতাসে, কুয়াশার মতো গলে যেতে থাকে অন্ধকারে। আর কয়েক মুহূর্ত পর শুধু শূন্যতা। প্রতাপ নেই, শুধু এক শান্ত নিস্তব্ধতার মৃদু বাতাসে যেন ভেসে আসে এক মুক্ত আত্মার শেষ বিদায়।